দুইটা ভেক্টরের এক নম্বর শর্ত, দুইটা ভেক্টরের যোগফলের সাথে যদি আর একটা ভেক্টর ডট গুণন করি তাহলে দুইটা ডট গুণ হবে। 2 নম্বর শর্ত, প্রথম ভেক্টরের সাথে যদি একটা স্কেলার গুণ থাকে ওটা বাইরে চলে যাবে। 3 নাম্বার, ডট গুণনের ভেক্টর দুইটা স্থান বিনিময় করলে অনুবন্ধী হবে। 4 নাম্বার শর্ত, একটা ভেক্টরের নিজের সাথে নিজের ডট গুণন কখনো নেগেটিভ হইতে পারে না, আর ভেক্টরটা নিজেই যদি 0 হয় তার ডট গুণন 0। এটা ছিল না? মূলত 1 2 3 এই 3টা কন্ডিশনই খুব বেশি ব্যবহার হবে, চতুর্থটা খুব কম। এখানে যে সেট নিয়ে কাজ করছে সেটটা হলো একটা ভেক্টর জগৎ, আর অন্তগুণজ সহ ভেক্টর জগৎকে বলা হবে অন্তগুণজ জগৎ। আর এই অন্তগুণজ জগৎ যখন সম্পূর্ণ হবে তখন হবে হিলবার্ট জগৎ। এই পর্যন্ত আলোচনা ছিল মনে হয়। নর্ম আলোচনা করছিলাম। মূলবিন্দু থেকে একটা ভেক্টরের দূরত্বকে ভেক্টরের নর্ম বলে। নর্ম প্রকাশ করার জন্য আমরা ভেক্টরটার দুই পাশে ডাবল আমরা কেটেছিলাম ডাবল উলম্ব রেখা। আর একটা বিষয় আলোচনা করছিলাম সেটা হলো দেখা যায়, এই পেজ এইটির দিয়ে আটকাই দিতে হবে। এই পেজটা হ্যাঁ এইটির দিয়ে আটকাই দেওয়া তো জানো না। হ্যাঁ এটা দাও, ওটা মোর দাও। পেজ আমরা বানাবো দরকার এটা পেজ কেটে গেছে। ও এত কিছু নাই, ঠিক আছে। একজন দরকার ধরে রাখুক একজন। তাহলে নর্ম হলো মূলবিন্দু থেকে ভেক্টরের দূরত্ব। নর্মের সাথে ডট গুণনের একটা সম্পর্ক আছে। একটা ভেক্টরের নর্মের বর্গ ওই ভেক্টরের নিজের সাথে নিজের ডট গুণনের সমান। এই সূত্র কিন্তু আজকে ব্যবহার করব আমরা কয়েকবার, একবার না কয়েকবার। আচ্ছা, এখন এই অন্তগুণজ জগৎ পড়তে গেলে আমাদের ভেক্টর জগতের সাথে একটা ফিল্ড প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? ফিল্ড। ফিল্ডের কাজ কি? ফিল্ড আমাদেরকে স্কেলার সাপ্লাই দেয়। ওই যে আমরা অন্তগুণজের যে 2 নম্বর কন্ডিশন, এটা আলফা দিয়েছিলাম না এক্স এর সাথে, ছিল একটা আলফা। ওই আলফাটা আসছে ফিল্ড থেকে, স্কেলার। তো ফিল্ড হিসাবে এখানে আমরা 2 প্রকারের ফিল্ড ব্যবহার করতেছি। নাম্বার 1 বাস্তব ফিল্ড, মানে আর বাস্তব সংখ্যাগুলো স্কেলার হিসাবে গ্রহণ করতে, অথবা জরুরি সংখ্যার সেট সি। এই দুটো সেট আমরা এখানে ফিল্ড হিসাবে ব্যবহার করছি, আর অথবা সি। আচ্ছা, এখন আমরা একটা উপপাদ্য পড়তে চাই, বড় উপপাদ্য এবং 10 নম্বরের উপপাদ্য। এটা কশি-শোয়ার্জের অসমতা। কশি-শোয়ার্জ এর অসমতা 226 পৃষ্ঠায় উপাদ্য পাওয়া গেছে।
ফার্স্ট পরীক্ষার জন্য 100%। কোশি সোয়ার্জ এই দুইজন মিলে দুইটা ভেক্টরের নর্ম আর অন্তগুণজ এর ভিতরে একটা সম্পর্ক দিয়েছেন, নর্ম আর অন্তগুণজ। এই সম্পর্ককেই বলা হয় কোশি সোয়ার্জ অসমতা। তাহলে কয়টা ভেক্টর নিয়ে কোশি সোয়ার্জ অসমতা? দুটো ভেক্টরের নর্ম আর ডট গুণন। শনিবার পড়ানো নিয়ে একটু আপডেট আছে, সেটা হলো কলেজে চাকরির পরীক্ষা আছে শনিবার 9টা থেকে উপস্থিত থাকতে হবে। এই শনিবার পড়াটা শুধু এই টাইমেই হওয়া লাগবে, এই টাইমে বুঝলি তো, শনিবারের জন্য শুধু। নিচে নেমে গেছে। ছোট একটা পিন জাতীয় কিছু একটু সাইডে একটা আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করে, এখানে এক দাগের বিষয় আছে আর দুই দাগের বিষয় আছে। এটা দিয়ে তো ভেক্টরের নর্ম বোঝানো হয়, এটা দ্বারা কি বোঝানো হয়? মডুলাস। কেন এই পাশে দুই দাগ দিলাম, ও পাশে এক দাগ দিলাম কেন?
বলতে পারবা? চিন্তা ভাবনা করে বলো দেখি। এইটাই হলো 2 দেখ, কিন্তু এখানে 2 দেখ হলো কেন? এখানে তো xy ভেক্টর আছে, এখানেও xy ভেক্টর। আচ্ছা, এই কারণে হয়নি। যখন এই ডট গুণনটা করব তখন ফলাফল ফিল্ডে চলে যাবে, রেজাল্টে স্কেলার হবে। কি হবে? স্কেলারের সবসময় পরম মান হয় যদি সেটা বাস্তব সংখ্যা হয়। কি হয়? পরম মান। এখন স্কেলারটা কি আর এ থাকবে না সিতে থাকবে? এটা কি এই স্কেলারটা কি বাস্তব সংখ্যা না জটিল সংখ্যা? এই ফলাফলটা যদি আমরা ফিল্ড হিসাবে আর নেই তাই ফলাফলটা বাস্তব সংখ্যা, আর ফিল্ড হিসাবে যদি সি নেই ফলাফল জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা বাস্তব সংখ্যাগুলোর পরম মান বা মডুলাস হয়। স্কেলারের কি হয়? মডুলাস। আর ভেক্টরের হয় নর্ম। বুঝে আসছে? তো এই উপপাদ্য প্রমাণে ফিল্ড হিসেবে সি গ্রহণ করছে, সি আর নেই কি নিছে? সি। তাহলে এই ফলাফলটা একটা জটিল সংখ্যা আর কি। আর এইটা হলো জটিল সংখ্যার মডুলাস, আর এই পাশে হলো নর্ম। তাহলে এই দুইটা ভেক্টরের ডট গুণনের চাইতে তাদের নর্মের গুণফল সবসময় বড় বা সমান। হয়েছে উঠানো? লেখাটা একটা ভুল হয়েছে, একটু কারেকশন করো। y0 দর্শিত। এটা একটা বিশেষ কেস। যদি দুইটা ভেক্টরের মধ্যে যে কোনো একটা ভেক্টর 0 হয় তাহলে এই ঘটনা পুরোপুরি সত্য, মানে এই সমানের কেসটা ঘটে, এইটা বলা হয়েছে। একটা কি বিশেষ কেস, যে দুইজনের ভিতরে যে কোনো একটা ভেক্টর, যেটা x0 হইলেও এই ঘটনা ঘটবে, y0 হলেও এই ঘটনা সত্যি। সত্যি কারণ কি? কারণ 0 ভেক্টরের সাথে যে কোনো ভেক্টরের ডট গুণন কি? আর 0 ভেক্টরের নর্ম হলো 0। তাহলে y ভেক্টর যদি 0 হয় তাহলে এইটা কি হয়? সমান হয়, কারণ এখানে দুইটা ঘটনা আছে, সমান আর। এখন আমরা আর একটা কেস প্রমাণ করব যে xy কেউই 0 না হইলেও ঘটনা সত্যি, মানে একটা 0 হলে তো ঘটনা সত্যি হচ্ছেই। এখন কি কেউ 0 না হইলে এই ঘটনা সত্যি। এই প্রমাণটা বড় একটু। এবার ওয়াইকে নট ইকুয়াল টু 0 ধরি ওয়াই নট ইকুয়াল টু 0। আর এই প্রমাণের জন্য একটা স্কেলার লাগবে আলফা। স্কেলারটা কোত্থেকে নেওয়া যাবে? আর থেকে নেওয়া যায় অথবা সিকেন্ড থেকে। এখানে সি থেকে নিয়েছে স্কেলারটা, আর থেকে নিলেও হবে, তো এই প্রমাণে সি থেকে নিয়েছে। এবং আলফা বিলংস টু সি। এই হলো আমাদের দ্বিতীয় অংশের জন্য ওয়াই ভেক্টরকে নট ইকুয়াল টু 0 ধরেছি, আর একটা স্কেলার নিয়েছি আলফা সি থেকে।
এখন আমরা এক্স মাইনাস আলফা ওয়াই ইন নর্মের বর্গ, এই রাশিটা এইটা ক্যালকুলেশন করলেই প্রমাণ হয়ে যাবে। তাহলে এইটুকু মনে রাখতে হবে যে আমরা যে স্টার্টিং এক্স মাইনাস আলফা ওয়াই এর নর্মের বর্গ। এই ফলাফল কি কোনদিন নেগেটিভ হতে পারে কোনো ভেক্টর নর্ম কি? তাহলে বইতে এইভাবে লেখা আছে দিস ইজ, এটা সত্যি না মিথ্যা? এবার এইভাবে আমরা কথা শুরু করছি। এখন আমরা এইটাকে ক্যালকুলেশন করে একটা জায়গায় পৌঁছবো, তা সেখান থেকে এইটা প্রমাণ আসবে। কোনো কিছু নর্মের বর্গ মানে কি, নর্মের সাথে ডট গুণনের একটা সম্পর্ক আছে, এই যে গতকাল যাদের শেষ করছিলাম, নিজের সাথে নিজের ডট গুণানো। তাহলে এইটা সত্য হিসাবে এইগুলো লিখতে পারি এক্স মাইনাস আলফা ওয়াই আর এক্স মাইনাস আলফা ওয়াই, এই হলো ডট গুণনের সাথে নর্মের সম্পর্ক। বুঝে গেছে? এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব যে অন্তঃগুণজের 4টা ধর্ম দিলাম না গতকাল সংখ্যায়, সেই 4টা ধর্ম ব্যবহার করে অন্তঃগুণজের প্রথম ধর্মটা এই জায়গায় যেটা আছে তার উপর কিন্তু প্রয়োগ হচ্ছে না, প্রয়োগ হবে কিন্তু এইখানে দুটো যদি থাকে ভেঙে 2 ভাগ হবে, 2টা অন্তঃগুণজ হবে। তাহলে কি লেখা যায় এখানে? তো তাহলে প্লাস চিহ্ন থাকতে হবে, আছে কি চিহ্ন? এই প্লাস দিয়ে এই মাইনাসটা এইটার সাথে ধরে কাজ করো। তাহলে দাও এক্স কমা এক্স মাইনাস আলফা, এই একটা যোগ মাইনাস আলফা ওয়াই কমা এক্স মাইনাস, দেখো তো বুঝোই কিনা, এই যে এক্স প্লাস এক্স ড্যাশ, এইটা হলো এক্স ড্যাশ আর এই যে ছিল ওয়াই, এই প্রথমটা দিয়ে একটা হবে আর সেকেন্ডটা দিয়ে একটা হবে। তাহলে এটা কি অন্তঃগুণজের 1 নাম্বার কন্ডিশন ব্যবহার করেছি। আচ্ছা, এখন এইটা যদি আবার আমরা এইখানে আনতে পারি তাহলে আবার ওই 1 নাম্বার ধর্ম ব্যবহার করা যাবে। তাহলে এইটা আর এইটা স্থান বিনিময় করার জন্য আমরা যে কন্ডিশন দিয়েছিলাম 3, হ্যাঁ, অনুবন্ধীর মাধ্যমে এটা স্থান বিনিময় করে আবার ওই সূত্র দেব। তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স মাইনাস আলফা ওয়াই কমা এক্স, এই ঠিক আছে তো। আর অন্তর্গত 2 নাম্বার কন্ডিশন সাথে এইখানে যে স্কেলারটা থাকবে এইটা অন্তর্গতের বাইরে যাবে, 2 নাম্বার কন্ডিশন মাইনাস আলফা নেওয়ার পরে এইটা আবার ঘুরাই দিলে আবার ওই প্রথমে যাবে। কি হবে বলো দেখি? এক্স মাইনাস আলফা ওয়াই কমা ওয়াই, মাইনাস আলফা তো বাইরে নিয়েছি, ওর মধ্যে কিন্তু এইটুকু, কারণ এটা তো বাইরে যাওয়ার পরে সূত্র দিয়েছি। দেখো বুঝে আসে কিনা বিষয়। তাহলে ওই যে সংজ্ঞার ভিতরেই থাকতে হবে আমাদের সব কার্যক্রমের, বাইরে যাওয়া যাবে না। এখন এই জায়গায় আবার এইটা 2 ভাগ করি আমরা। 2 ভাগ করলে এক্স কমা এক্স একটা যোগ মাইনাস আলফা ওয়াই কমা এক্স একটা, আর অনুবন্ধী উপরে অনুবন্ধী রয়ে গেল। ঠিক আছে তো?
আর মাইনাস আলফা এক্স কমা ওয়াই প্লাস মাইনাস আলফা ওয়াই ওয়াই এর অন্তর্গণ আছে এইটার না আলফাটা এই ঠিক আছে তো তাহলে আমরা এইখানে 1 নম্বর ধর্ম দিলাম আচ্ছা এখন আমরা অনুবন্ধীর একটা শর্ত জানি কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে যে Z1 প্লাস Z2 যোগফলে অনুবন্ধী মানে Z1 এর অনুবন্ধী প্লাস Z2 এর অনুবন্ধী অর্থাৎ এই অনুবন্ধী 2 ভাগ করে দেওয়া যায় এখানে আমরা তাই করি x, x অনুবন্ধী প্লাস এই জায়গাটা আলফাটা বাইরে নেব আচ্ছা মাইনাস আলফা ওয়াই কমা এক্স এর অনুবন্ধী এইটা কিন্তু এইটা অনুবন্ধীর ভিতরে তাহলে এই আলফার মাধ্যমে এটা 2 ভাগ হয়েছে এই যোগের মাধ্যমে কিন্তু এইটা কিন্তু এইটার বুঝছি ঘটনাটা আচ্ছা মাইনাস আলফা এক্স এরপরে কি মাইনাস আলফা এটা কিন্তু এই জায়গায় হ্যাঁ এইটা এটা ও দাদা এটা একটু 2টার সাথেই তো গুণ এইটা এই আলফাটা তো এইটা এখন ঠিক করে লেখো আর একটু ক্যালকুলেশন করলে আমাদের প্রমাণ হয়ে যাবে আচ্ছা অনুবন্ধীর ক্ষেত্রে আর একটা শর্ত আমরা ব্যবহার করব Z1 Z2 এইটার অনুবন্ধী মানে Z1 এর অনুবন্ধী Z2 এর মধ্যে গুণফলের অনুবন্ধী 2 ভাগ করলে আলাদা অনুবন্ধী হয় এখন এইটার অনুবন্ধী উঠাবো কেমন x যদি স্থান বিনিময় করে দেই না অনুবন্ধী কেমনে উঠানো হয় তাহলে এটার অর্থ x ভেক্টর দুইটা সেম হলে তার অনুবন্ধী এবং সে নিজে একই কথা স্থান বিকরণ থেকে এই x কিন্তু এই জায়গায় আসছে আর এইটা কিন্তু এখানে আসছে আচ্ছা এইখানে এই সূত্র অনুসারে মাইনাস আলফা বার আর অনুবন্ধী উঠালে x এই দেখো বুঝো কিনা একবারে কাজ করেছি 2 ভাগ করেছি 2 ভাগ করে এটার অনুবন্ধীতেই রয়েছে আর এখানে আবার উল্টে দিয়ে অনুবন্ধী উঠাইতেছি এইখানে মাইনাস আলফা কত y x এই ঠিক আছে তো এইখানে প্লাস মাইনাস এই মাইনাস আলফা আলফা
বার আলফার অনুবন্ধী। এই আলফা তো আছে, এইটার 2 ভাগ করতেছে এই অনুসারে। এইটা ওয়াই কম ওয়াই উল্টাই দিয়ে অনুবন্ধী উঠিয়ে দিছি। এখন আমাদের প্রমাণের নর্ম ঢুকাইতে হবে না? নর্ম মনে আছে তো? এইটাকে কি নর্মের কোনো, তাই এটা কি নিজের সাথে নিজের ডট গুণের মানে নর্মের স্কয়ার। এটা আমরা নর্ম আসছে কিন্তু আলফা আলফা বার, আলফা আলফা বার মানে কি কমপ্লেক্স থেকে লিখছি জেড আর জেড বার হলো জেড এর মডুলাসের হোল স্কয়ার। আলফা মডুলাস স্কয়ার ওয়াই এর নর্মাল স্কয়ার। মাঝখানের ওই বিষয় দুটো ক্যালকুলেট একটু মান বসালেই রেজাল্ট হয়ে যাবে। এই জায়গায় আমাদের একটু কাজ করতে হবে। এই জায়গায় আমরা এইটা এই আকার রাখবো, অনুবন্ধী আকার রাখবো, কারণ এইটা সেম বানানোর জন্য একটা কাজ করো। এই জায়গায় একটু কারেকশন করো, এইটা যেভাবে আসে সেভাবে রাখে। ঘুরেই দিলে এই দুটো তো ভিন্ন হয়ে গেল তো, তাহলে কি রাখতে হবে এই জায়গায়? হ্যাঁ, এই জায়গায় একটু এক্স কমা ওয়াই দিয়ে রাখো। যেটা আমরা আমাদের এইটা রাখতে হবে, এই সব এক্স কমা ওয়াই। এই জায়গায় এই বারটা রেখে দাও, বারটা উঠেও না, মানে যেভাবে আছে শুভ ওই অনুবন্ধী রেখে দাও। আচ্ছা, এখন প্রমাণের মধ্যে তো আর আলফা নাই, আলফা আছে আমাদের প্রমাণে, আলফা আছে প্রমাণে তো ডট গুণন আর মডুলাস আর নর্মের মধ্যে সম্পর্ক। আলফাটাকে আমাদের বিদায় দিতে হবে। আলফা কি স্কেলার, কোত্থেকে পেয়েছি? সি থেকে। আলফার আমরা এমন একটা মান এইখানে প্রয়োগ করব যে মান প্রয়োগ করলে এই দুইটা টার্ম বেনিশ হয়ে গিয়ে আমাদের শুধু নর্ম থেকে যায়। আলফা একটা মান দিতে হবে, একটা স্কেলার মান দিতে হবে, তাই না? এই আলফার মান দেওয়াটা আমাদের একটু মনে রাখতে হবে যে আলফার কী মান দিলে এখান থেকে প্রমাণ কমপ্লিট হবে। তাহলে এখানে একটা ইকুয়েশন নাম্বার দাও, কত? ধরি আলফা ইকুয়াল টু